আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গল্প অথবা গদ্য। আমি আজকে 10 মিনিটের মধ্যে কিছু গদ্যের সহজ ব্যাখ্যা করে দিব এবং সৃজনশীলের কিছু পয়েন্ট বলে দিব। একেবারে সহজে ব্যাখ্যা করে দিব যাতে পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের খুব বেশি কাজে আসে। প্রথমে রয়েছে প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধ। এই প্রবন্ধে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে বই পড়ার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং বই পড়া যেহেতু সাহিত্য চর্চার একটি অঙ্গ, তাই সাহিত্য চর্চার গুরুত্বের কথাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবারে আসে যাক বর্তমান শিক্ষা ব্যবস্থা। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এই প্রবন্ধে প্রচণ্ড ত্রুটিপূর্ণ হিসেবে উল্লেখ করা রয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থার কারণে যে নেতিবাচক দিকগুলো উঠে এসেছে সেটি কিন্তু এই প্রবন্ধে উল্লেখ রয়েছে। এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। এরপরে আসা যাক স্বশিক্ষিত হওয়ার গুরুত্বের উপর। মানুষ সুশিক্ষিত হতে গিয়ে যে স্বশিক্ষিতই হতে পারছে না সেটি কিন্তু এখানে প্রাবন্ধিক বলেছেন। জোর করে পড়ে এবং শুধুমাত্র বিদ্যা গেলানোর জন্য যে পড়াশোনাটা করানো হয় সেটা কিন্তু মানুষ সুশিক্ষিত হতে পারে, তবে স্বশিক্ষিত হওয়া সম্ভব নয়। এরপর রয়েছে লাইব্রেরির গুরুত্ব। লাইব্রেরিতে মানুষ ইচ্ছামতো নিজের স্বাধীনভাবে বই পড়তে পারে এবং নিজে শিক্ষিত হতে পারে, যেটাকে কিনা প্রাবন্ধিক এখানে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। এই জন্য লাইব্রেরির গুরুত্ব কিন্তু অপরিসীম। লাইব্রেরি ছাড়া কোথাও মানুষ এরকম সুযোগ সুবিধা পাবে না। আর এই জোর করে পড়াশোনা করার ফলে মানুষের যে আত্মার মৃত্যু ঘটে সেটা কিন্তু এখানে লেখক বলেছেন। লেখক নয়, এখানে ঠিক যেহেতু প্রবন্ধ সেহেতু এখানে প্রাবন্ধিক হিসেবেই বলতে হবে আপনাদেরকে। এবার আসা যাক মনের প্রসার। এই সব পয়েন্টগুলো আপনারা অবশ্যই জানেন, কারণ ইতিমধ্যে আপনাদের পুরো সিলেবাস শেষ হয়ে গিয়েছে, কালকে যেহেতু পরীক্ষা। আমি এখানে আর কিছু বাড়াচ্ছি না, তবে কিছু পয়েন্ট বলে দিচ্ছি। সাহিত্য চর্চার গুরুত্ব এবং বর্তমানের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আর লাইব্রেরির গুরুত্ব, সাথে স্বশিক্ষিত এবং সুশিক্ষিত এই দুইটার তফাৎটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবেন সৃজনশীল উত্তর করার ক্ষেত্রে। এবারে আসা যাক অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আর এটা কিন্তু খুব একটা কঠিন না, খুব ঝটপট কিছু পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমে এখানে জাতি বর্ণ ভেদাভেদের একটা প্রথা দেখানো হয়েছে। আমি স্ক্রিনে কিন্তু লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। যেহেতু কাঙালি এবং কাঙালি মা নিচু বর্ণের ছিল, নিচু জাতের ছিল, সেই জন্য কিন্তু তাদের যেই মৃত্যুর পরে যে কাজগুলো করতে হয় সেগুলো করতে কিন্তু কাঙালি বাধাপ্রাপ্ত হয়েছে। সে তার মার শেষকৃত্য সম্পূর্ণ করবার জন্য যে কাঠ সেটাও কিন্তু সে জোগাড় করতে পারেনি, শুধুমাত্র এই বর্ণ ভেদাভেদের জন্য। এছাড়াও সে সময়ে জমিদারদের যে নির্যাতন অত্যাচার করা হতো মানুষের প্রতি, সাধারণ জনগণের প্রতি, বিভিন্ন কারণে, সেটা কখনো টাকা উসুল করার জন্য বা তখন যে খাজনার ব্যবস্থা ছিল, এই সব কিছুর জন্য কিন্তু জমিদাররা তখনকার সময়ে মানুষের উপর অনেক নির্যাতন করতো, অত্যাচার করতো, যেটা কিনা আমরা এই গল্পেও দেখতে পাই। তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা থাকে, তাই আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে রয়েছে সেই জাতের ভেদাভেদেরই একটি পার্ট, সেটি হচ্ছে উঁচু এবং নিচু জাতের মধ্যে বৈষম্য, যেটা কিনা জমিদার এবং কাঙালি এই দুজনের মধ্যে দেখানো হয়েছে। এটাকেও পয়েন্ট করে কিন্তু হতে পারে, তাই জিনিসগুলো মাথায় রাখবেন। অনেক সময় এটাকে সামাজিক চিত্র হিসেবেও কিন্তু উল্লেখ করা থাকে, আর কাকে প্রতিনিধিত্ব করছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ খুব অল্প কয়েকটি চরিত্র এর মধ্যেই রয়েছে, তাই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। এবারে নিমগাছ। বনফুল রচিত নিমগাছ গল্পটি কিন্তু খুবই ছোট, কিন্তু এটি কিন্তু শুধুমাত্র নিম গাছকে কেন্দ্র করে তৈরি হয়নি। এটি কিন্তু একটি প্রতীকী গল্প, যেখানে নারীর অপরিসীম আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, যেহেতু প্রতীকী গল্প সেহেতু কিন্তু এই নিম গাছের আড়ালে ঠিক যেই জিনিসটি বোঝানো হয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে, কারণ এটি কিন্তু পরীক্ষার হলে আপনাকে লিখতে হবে। শুধু যদি নিম গাছকে কেন্দ্র করেই আপনারা পুরো উত্তরটা করেন তাহলে কিন্তু এটা খুব বেশি ভুল হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রতীকী হলেও নিম গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। আপনারা কবিতাটা যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে একটা এমসিকিউ রয়েছে যে বাড়ির পাশে গজালে বৃক্ষরা খুশি হয়, সাথে কবিরাজরা প্রশংসে পঞ্চমুখ। আমি একটু দেখিয়ে দিলাম, আপনাদের উপকারে আসতে পারে। আর এই গল্পে যেটা খুব বেশি দেখানো হয়েছে সেটি হচ্ছে পূর্ববর্তী সময়ে নারীদের যে অবস্থাটা ছিল। বর্তমানে কিন্তু নারীরা যথেষ্ট পরিমাণে এগিয়ে এসেছে, তাও কিছুটা সময় আগে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু সেই সময় নারীদের অবস্থাটা এই নিম গাছ গল্পে খুব বেশিভাবে দেখানো হয়েছে। আর সাথে রয়েছিল একটা এমসিকিউ, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই এমসিকিউগুলো আপনাদের সবারই পড়া হয়েছে, তারপর আমি একটু ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি।
যদি একদম ছোট করে বলতে হয় তাহলে নারীদের আত্মত্যাগ, তাদের যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায় তারা। নারীদের যে মানবিক মর্যাদাটা আমরা দিয়ে থাকি, নারীদের কথা যে আমরা ভাবি না বা তাদের প্রতি আমাদের যে অবহেলা সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের সমাজের প্রতি, আমাদের সংসারের প্রতি। এগুলোই মোটামুটি এই গল্পে দেখানো হয়েছে। তাই এগুলো যদি মনে রাখেন তাইলে আশা করা যায় সৃজনশীল ধরতে আপনাদের অসুবিধা হবে না। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি যেহেতু আপনাদের হাতের সময় খুব কম। আপনারা যদি কেউ বুঝতে অসুবিধা হয় আপনাদের মধ্যে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে ভিজিট করতে পারেন। ওখানে কিন্তু প্রত্যেকটা গল্প, উপন্যাস, নাটক সবগুলোর মূলভাব খুব ছোট ছোট করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ওটাও দেখে আসতে পারেন। তবে আজকে আমি একেবারে ছোট করে বলছি জাস্ট যাতে সৃজনশীল উত্তর করতে আপনাদের সুবিধা হয়। এবার যদি বলতে হয় শিক্ষা ও মনুষ্যত্বের মূলভাবের কথা তাহলে বলবো লেখক প্রথমে দুটি সত্তার কথা বলেছেন এবং কিভাবে মানুষ জীবসত্তার থেকে মানব সত্তার ঘরে উঠতে পারে সে কথাও বলেছেন। শুধু তাই নয়, মানুষ জীবসত্তার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে সে কথাও লেখক উল্লেখ করেছেন। শুধু তাই নয়, লেখক এও বলেছেন মানুষ কিভাবে নিচের থেকে এবং উপর থেকে দুদিক থেকে সমান সাহায্য পেয়ে জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উঠে যেতে পারবে। এই প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগই জীবসত্তা মানব সত্তা নিয়েই হয়। আর এছাড়াও যে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং শিক্ষা এদিক থেকেও কিন্তু আসতে পারে। এর সাথে আরও কিছু কমন অনুধাবন আছে, সেগুলো ভালোভাবে দেখে যাবেন যাতে কোনো অসুবিধা না হয়, মানে কমন যাতে পড়ে। এবারে একদম সংক্ষেপে সহজ একটা কবিতার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। পল্লীজননী কবিতা মূলত একজন ছেলে এবং তার অসহায় মাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পল্লীজননী কবিতায় একজন গ্রামীণ মায়ের মনোকষ্টের কথা বলা হয়েছে। সে ছেলেকে চিকিৎসা করতে পারছে না এবং সে কারণে সে পুত্র হারানোর একটা শঙ্কা তার মনের মধ্যে সবসময় রয়েছে। সন্তানের প্রতি মায়ের যে মমতা, ভালোবাসা, স্নেহ তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। শুধু তাই নয়, ছেলেকে বাঁচানোর জন্য নানা উপায় সে অবলম্বন করে, যেমন দরগায় যায়, মানত করে, বিভিন্ন কাজ। কিন্তু তারপরও যেটা প্রয়োজন অর্থাৎ ওষুধ কেনা, চিকিৎসা করা, টাকার অভাবে মা সেটা করতে ব্যর্থ হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু একটা প্রশ্নও আছে, বইয়ের সৃজনশীল প্রশ্ন যদি খেয়াল করে আপনারা দেখেন তাহলে ওখানে একটা প্রশ্ন আছে যে আজও রোগে তার পথ্য জোটেনি, পথ্য না জোটার কারণ কি? আর এটার উত্তর কিন্তু দারিদ্রতা। শুধুমাত্র দারিদ্রতার কারণেই কিন্তু মা তার সন্তানের জন্য যতটুকু ওষুধ দরকার, পথ্য যেটা দরকার ওটা সে জোগাড় করতে পারেনি। একেবারে গ্রামীণ জীবনে মায়ের দারিদ্র্যপীড়িত জীবনের কথাই কিন্তু এখানে আসলে বলা হয়েছে। আর এর পাশাপাশি অবশ্যই পল্লীজননী ও তার রুগ্ন ছেলের অবস্থার কথাও এখানে উল্লেখ রয়েছে। আর এখান থেকেই বেশিরভাগ প্রশ্নটা আসে। আসলে কবিতাটা খুবই সহজ, যদি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে উত্তর করাটা একেবারেই ইজি। এখান থেকে কিন্তু এমন আরও প্রশ্ন আসে যে কেন মা ঘুম ঘুম চোখে ছেলের দিকে তাকিয়ে থাকে। আবার এরকম প্রশ্নও আসতে পারে যে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি বলতে কি বোঝানো হয়েছে। এখানে আসলে মায়ের মনে সন্তান হারানোর যে অজানা আশঙ্কা বা ভয় সেটাই বোঝানো হয়েছে। তো এরকম আরও অনেক অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে। আপনারা যদি একটু টেস্ট পেপারগুলো ঘাটেন তাহলে বুঝতে পারবেন। আর এই মূলভাবটা শোনার পর যদি সম্ভব হয় একবার কবিতাটা পড়ে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছুই রিলেট করতে পারবেন। আমি জানি ইতিমধ্যে আপনাদের সবার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে গিয়েছে, তাও আমরা অনেকেই আছি যাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত অনেক টেনশন হয় যে কিভাবে কি করব, আর সব কিছু মনে রাখতে অনেক অসুবিধা হয়, আসলে অনেক টেনশন থাকে, তারপর প্যানিক হয়। তো যাই হোক, আপনাদের যাতে একটু কাজে আসে তাই আমি ছোট করে চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মনে করানোর জন্য। আর খুব অল্প সময়ে, এতে করে আপনাদের সময়টাও বাঁচবে এবং প্রত্যেকটা অধ্যায় আপনাদের আবার রিপিট হবে। যেহেতু একেবারে পরীক্ষার শেষ সময় চলে এসেছেন, আপনাদের প্রিপারেশন কেমন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে শেষ করছি আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।